মালয়েশিয়া থেকে চীন সফরে তারেক রহমান, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আরও শ্রমিক নিতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন রুটিন ওয়ার্ক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। অপ্রতিরোধ্য মেসি, অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। গ্রুপের দ্বিতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নরা 2-0 গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। টানা 2 জয়ে গ্রুপ জে থেকে সবার আগে দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটল আর্জেন্টিনা। ম্যাচে প্রথম গোলটি করে অনন্য উচ্চতায় উঠলেন মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের চূড়ায় উঠলেন আর্জেন্টাইন জাদুকর। দ্বিতীয় গোলটি করে রেকর্ডটিকে আরও এক ধাপ উপরে নিয়ে গেলেন। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। গত 5 দিন ধরে থমকে আছে বিশ্ব। সবার একটাই অপেক্ষা, কবে আসবে মেসির দ্বিতীয় ম্যাচ। বিশ্বসেরার সিংহাসনে বসেছেন 4 বছর আগে, এবার সর্বোচ্চ গোলের মুকুট মাথায় পড়ার অপেক্ষা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটেই এলো সেই সুযোগ। লাউতারো মার্তিনেজকে ডি বক্সের ভেতরে ফাউল, পেনাল্টি আর্জেন্টিনার। সবাইকে অবাক করে মেসি বল পাঠালেন বাইরে। সুযোগ এলো আরও একবার, এবার ডি বক্সের ভেতর বল নিয়ে ঢুকে পড়লেন মেসি। শেষ মুহূর্তে অস্ট্রিয়া ডিফেন্সের বাধা, আবারও গোলবঞ্চিত মেসি। অপেক্ষা বাড়ল আরও কিছুক্ষণ। পেনাল্টি থেকে গোল পেলে হয়তো কিছুটা অপূর্ণতা থেকে যেত। সম্রাটের কুড়িয়ে পাওয়া ধন হাতে নিলে চলে না, মুকুট চাই শির উঁচু করে, সম্রাটের আগমন ধ্বনি দিয়ে। 38 মিনিটে এলো সেই মাহেন্দ্রক্ষণ। মেদিনার নিরীহ দর্শন পাসটাও মেসির চাতুর্যে হয়ে গেল দুর্গভেদী। এরপর মেসির অব্যর্থ বান, ধসে পড়ল অস্ট্রিয়ার রক্ষণ দুর্গ। নতুন করে উড়ল দিগ্বিজয়ী এক বীরের বিজয় কেতন। সব জয়ের পরও থাকে কিছু অপূর্ণতা। বিশ্বকাপ ফুটবল মানেই এখন মেসি। শিরোপা এসেছে গত আসরে, এবার প্রথম ম্যাচেই পূরণ হয়েছে হ্যাট্রিকের অপূর্ণতা। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে উঠলেন সবচেয়ে বেশি গোলের চূড়ায়, পেছনে পড়লেন জার্মানির মিরোস্লাভ ক্লোজা। ম্যাচের অর্ধেক আকর্ষণ সেখানেই শেষ। আর্জেন্টিনার ব্যবধান বাড়ানোর চেষ্টা, অন্যদিকে অস্ট্রিয়ার প্রত্যাবর্তনের গল্প লেখার অদম্য প্রয়াস। সবই আসলে আনুষ্ঠানিকতা। শেষ পর্যন্ত মেসির সেই গোলেই মিলল জবাব। ম্যাচের দ্বিতীয় গোলটিও জাদুকরের পা থেকে। টানা 2 ম্যাচে আর্জেন্টিনার জয়, 2 ম্যাচেই 5 গোল আর্জেন্টিনার, 5টি মেসির পা থেকে। রাউন্ড অফ 32-তে পা দিল আলবিসেলেস্তেরা। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আর্জেন্টিনার জয় মাতোয়ারা হাজারো সমর্থক। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসে অনেকেই সামিল হচ্ছেন বিশ্বকাপের উত্তাপে। বড় পর্দায় খেলা উপভোগের মজাই আলাদা বলেছেন সর্বস্তরের মানুষ। আর্জেন্টিনার জয়ের পাশাপাশি বিশ্বকাপে মেসির সর্বোচ্চ 18 গোলের রেকর্ড দর্শকদের ভাসিয়েছে আনন্দের বন্যায়। পলাশ তালুকদারের ক্যামেরায় জানাচ্ছেন ওমর ফারুক। ফুটবল বিশ্বকাপ মানেই উন্মাদনা, আর মেসির আর্জেন্টিনা থাকলে সেই উন্মাদনার আগুনে পড়ে ঘি। বুয়েন্স আয়ার্স থেকে ঢাকা, দিনটি পুরোটাই মেসিময়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সেজেছে আকাশি সাদা রঙে। মেঘদূত পারেনি সেই নীলের ঢেউ বিবর্ণ করতে। আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 জায়গায় 6টি জায়ান্ট স্ক্রিন, এক একটি পর্দার সামনে লাখো সমর্থকদের গর্জন। হলের শিক্ষার্থীদের পাশাপাশি আনন্দ আয়োজনে সামিল সাধারণ মানুষ। ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস, হই হুল্লোড়ে উৎসবমুখর চারদিক। মেসির 2 গোল রাত জেগে খেলা দেখা সার্থক বলছেন আর্জেন্টাইন সমর্থকরা। আমরা আশাবাদী ছিলাম যে মেসি গোল করবে আজকের ম্যাচে। মেসি গোল করে দেখাই দিল যে মেসি 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 সবসময় নাম্বার 1। খেলা আসলে অনেক ভালো লাগতেছে। প্রথম দিকে একটু হতাশ ছিলাম যে একটা পেনাল্টি পেয়েছে কিন্তু সেটা মিস করছে, কিন্তু পরক্ষণে মানে একটা গোল হওয়াতে আমরা অনেক খুশি আর কি। আমরা আশা করি যে এই ম্যাচটা আমরা জিতবো। 3 জুড়ে হয়তো যদি মেসিরা পেনাল্টিটা মিস না করতো, আর হচ্ছে মেসি যদি পেনাল্টিটা দিত ভাই, তাহলে মেসির আমাদের একটা আশা ছিল ভাই মেসি আবার হ্যাটট্রিক করবো, পুরো ইতিহাস হয়ে দিত ভাই। 5টা গোল গত ম্যাচে দিছে, উনি 3টা দিছে, এবারে গোল 2টা দিছে, আরো সামনে আরো মেসি দিবে। কেউ কেউ বলছেন আরও একবার মেসির হাতে দেখতে পাচ্ছেন সোনালী ট্রফি। এবার কেউ চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা আছে ভাই, এবার কেউ চ্যাম্পিয়ন থাকবে। যেভাবে খেলা হচ্ছে খুব ভালো লাগতেছে ভাই খেলা দেখতে। আমরা মনে করি পর্তুগাল, ওয়ার ইজ রোনালদো, ওয়ার ইজ রোনালদো, ওয়ার ইজ পর্তুগাল, পর্তুগাল, উই হ্যাভ 3 ওয়ার্ল্ড কাপ, মেসি মেসি।
টানা 2 জয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা। সমর্থকদের আশা চলবে মেসির জাদু, ছুটবে আর্জেন্টিনার জয়রথ। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস না হলে এই ম্যাচেও হ্যাটট্রিক করতেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। ম্যাচের স্কোর লাইন আরও বড় না হওয়ায় আছে আক্ষেপ। তারপরও মেসির ইতিহাস ম্যাচ দেখে উচ্ছ্বসিত দর্শকরা। স্টেডিয়ামে না যেতে পারলেও ফিফা ফ্যান জোনেই উৎসবে মাতেন বিভিন্ন দেশের দর্শক সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে মানিক মাহমুদের রিপোর্ট। আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচ দেখতে বৃষ্টি উপেক্ষা করেও ফ্ল্যাশিং মিরর ফিফা ফ্যান জোনে বাড়তে থাকে দর্শক উপস্থিতি। ম্যাচ শুরুর আগেই উৎসবের রঙে রঙিন আকাশে নীলের সমর্থকরা। This is our first time here in New York, so we enjoyed really the match today. Argentina will win and Messi will score. এই ম্যাচটা শুধু আলবিসেলেস্তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লড়াই নয়, মেসি রূপকথা লেখার ম্যাচও। Come on, Argentina, the next champion of the world. Messi is the best in the world. Messi is the best player of the world. মেসির পায়ের জাদু দেখে মুগ্ধ বিভিন্ন দেশের ভক্ত সমর্থকরা। We have some chances there, some rough ones, but Messi played good. Argentina's team played good, so we pulled through. It was really nice to see Messi play. Messi's my favorite player. So that was it. I'm not from Argentina, but my friend is, and this is so exciting. Argentina's gonna win the World Cup. That's it. রেকর্ডের পর রেকর্ড ভেঙে এগিয়ে যাচ্ছেন LM10। মেসির বয়স কেবল একটি সংখ্যা। বিশ্বকাপ ফুটবলের সম্রাট লিওনেল মেসি সর্বোচ্চ 18 গোলের একক সিংহাসনে এখন এই ফুটবল জাদুকর। বিশ্বকাপে সর্বাধিক 28টি ম্যাচও খেললেন তিনি। টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড়, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। মেসির নতুন কীর্তিময় ম্যাচে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের সাক্ষী থাকলেন সৌভাগ্যবান দর্শকরা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, যুক্তরাষ্ট্র। ফিরছি অন্যান্য প্রসঙ্গে। মালয়েশিয়াকে বাংলাদেশের বিশ্বস্ত সহযোগী গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যৌথ সমৃদ্ধি ও আঞ্চলিক শান্তির জন্য একসাথে কাজ করবে দুই দেশ। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠক, দেশটিতে আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগ, বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করা ও আটককৃত বাংলাদেশিদের ফেরত পাঠানোর অনুরোধ জানান তিনি। পরে একটি সমঝোতা স্মারক সই এবং 2টি নোট বিনিময় করে বাংলাদেশ ও মালয়েশিয়া। এছাড়া একান্ত বৈঠকেও অংশ নেন দুদেশের প্রধানমন্ত্রী। মালয়েশিয়া থেকে জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। সকালে কুয়ালালামপুরের শাংরি-লা হোটেল থেকে মোটর শোভাযাত্রা সহকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে আসা হয় পুত্রজায়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয় পেরদানা পুত্রা ভবনে। প্রথমেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী। এরপর মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। সংবর্ধনার পর দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন। একান্ত বৈঠক শেষে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী পাঠানো, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা, জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। To enhance and comprehensive partnership in all fields, and not limited to trade and investment, although that remains to be pivotal, but also to extend beyond that in terms of collaboration in all fields of research, new science, new technology, of semiconductor, and AI, because these are the challenges for our people in the future.
মালয়েশিয়াকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগী উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যৌথ সমৃদ্ধি ও আঞ্চলিক শান্তির জন্য একসাথে কাজ করবে দুই দেশ। এ সময় মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিক বৃদ্ধি, শ্রমবাজার উন্মুক্তকরণ ও আটক বাংলাদেশিদের ফেরত পাঠানোর অনুরোধ করেন সরকার প্রধান। Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labour market as soon as possible. I also raised issues relating to the regularization of illegal workers and the repatriation of the detained Bangladeshi, if possible. We also discussed regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspire to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবর্তনে মালয়েশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ। এদিন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক ও দুটি নোট বিনিময় হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সরকারের রাজকীয় অভ্যর্থনায় সিক্ত হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকে আইটি প্রযুক্তি খাত সহ ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জনশক্তি রপ্তানি নিয়ে যে সংকট চলছে তা নিরসন এবং প্রবাসী বাংলাদেশিদের সমস্যার সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, পুত্রজায়া, মালয়েশিয়া। মালয়েশিয়ায় দুদিনের সফর শেষ করে চীনের দালিয়ান গিয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার বিকেল 5টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান রওনা দেন। আজ দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। 25 তারিখ বিকালে চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। পরদিন চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন। চীন সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, বাংলাদেশের চীনা বিনিয়োগ, সামরিক সহযোগিতা সহ কৌশলগত নানা বিষয়। এইদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানিয়েছেন, জ্বালানি খাতে সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ মালয়েশিয়া একমত হয়েছে। বিশেষ করে এলএনজি, তেল গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে মালয়েশিয়ার বিনিয়োগের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক মালয়েশিয়া সফর উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বলেন, মালয়েশিয়া সফরে দেশটির সাথে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া বিনিয়োগ বৃদ্ধি ও সন্ত্রাস দমনে দুটি নোট বিনিময় করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মালয়েশিয়ার 5টি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। এর মধ্যে রয়েছে পেট্রোনাস, আজিয়াটা, এয়ার এশিয়া, পারডুয়া এবং এমএমসি পোর্টস। প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করে অর্থনৈতিক সহযোগিতা আরও কিভাবে শক্তিশালী করা যায় সেই বিষয়ে দুই রাষ্ট্রনায়ক আলোচনা করেছেন। দুই দেশ মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষরের লক্ষ্যে আলোচনায় এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দেশের 5 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সন্ধ্যায় বিজিবি সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সোমবার সন্ধ্যা থেকে আগামী 30 জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও দেশের অন্যান্য জেলাগুলোয় প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের জন্য বিজিবি সদস্যরা স্ট্যান্ড বাই থাকবে। জেলাগুলো হলো কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার। এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় রাজধানীসহ 6 জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়। আগামী 30 জুন পর্যন্ত তারা মাঠে থাকবে। জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর।
দেশে কিছু কিছু এলাকায় অপতৎপরতা হতে পারে এমন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কয়েকটি জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়নি, কিছু অপতৎপরতা দেখা যাচ্ছে। যে কোনো অপতৎপরতা রোধে সেনা মোতায়েন করা হয়েছে, এটি রুটিন ওয়ার্ক। প্রয়োজনীয় ক্ষেত্রে শৃঙ্খলা বাহিনীর শক্তি বাড়াতে হয়। জানান, এখন সেনাবাহিনী মোতায়েন হয়েছে ইন্টেলিজেন্সের তথ্যের ভিত্তিতে। বিগত যে কোনো সময়ের তুলনায় বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদকে আহ্বান জানান। 11 দলের বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা তাদের রাজনৈতিক অধিকার, এই বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই। দর্শক, বিশেষ পরিস্থিতিতে মোতায়েনকৃত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মতৎপরতার খবর সংগ্রহে মাঠে আছেন সহকর্মী ওমর ফারুক। এই মুহূর্তে তিনি আছেন ধানমন্ডি 32 নম্বর এলাকায়। সরাসরি যাচ্ছি তার কাছে। ওমর ফারুক, আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি কর্মতৎপরতা কেমন দেখছেন 32 নম্বর এলাকায়? কথা হয়েছে কি কোনো দায়িত্বরত কারোর সাথে? রাজধানীর 32 নম্বর, সেখানে সে মোড়ে রয়েছে, অর্থাৎ তার কিছুটা সামনেই যে আওয়ামী লীগের যে 32-এ যে ভবনটি সেটি রয়েছে। আমরা দেখেছি যে আসলে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছে এবং তারা কিন্তু এখানে যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে কিন্তু আসলে যারা যাচ্ছেন তাদেরকে কিন্তু কঠোরভাবে মানে তাদেরকে আসলে চেক করা হচ্ছে, তাদের ব্যাগ চেক করা হচ্ছে এবং সেই চেকের মাধ্যমে কিন্তু তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অধিকাংশই কিন্তু আসলে তারা সতর্ক অবস্থানে রয়েছে যাতে এইখানে তারা প্রবেশ করতে না পারে। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আইপিবিএন, পুলিশ এবং আমরা দেখেছি যে আসলে সিভিল পোশাকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা আশঙ্কা করছেন যে আজকে যেহেতু নিষিদ্ধ সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সেটিকে উপলক্ষে কিন্তু আসলে যে কোনো ধরনের নাশকতা তারা আশঙ্কা রয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে রয়েছে রাজধানীর 32 নম্বরে এবং যে 32-এর যে প্রবেশদ্বার সেখানে সেই রাস্তাটিতে আমরা রয়েছি। এখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তাদের সতর্ক অবস্থানে রয়েছে। যদি বলে রাখি যে আসলে 2024 সালের জুলাই আগস্টে যেই মানবতা বিরোধী অপরাধ, অর্থাৎ যেই ছাত্র জনতারকে কিন্তু আসলে নির্বিচারে হত্যা এবং যেই গণতন্ত্র হত্যা সহ নানান ধরনের কার্যক্রম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ওখানে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে সংযুক্ত হব। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মালয়েশিয়া থেকে চীন সফরে তারেক রহমান, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আরও শ্রমিক নিতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন রুটিন ওয়ার্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।